অতিথিবর্গকে সকলে সম্মান প্রদান করে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ নিয়ে আসছেন। বিশিষ্ট অতিথি শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ, প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী মাননীয় বীরেন কুমার দুবিয়া এবং সভাপতি ডক্টর মুকুল মুখার্জি মহাশয়া, বিদ্যালয়ের সম্পাদক মহাশয় শ্রীযুক্ত জ্যোতিবর গোস্বামী মহাশয় আমাদের অতিথিবৃন্দকে সম্মান প্রদান করে মঞ্চে নিয়ে আসছেন। আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ পুষ্পবর্ণ করে তাদের অভ্যর্থনা জানাচ্ছে। মঞ্চে আমন্ত্রণ জানাই আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে। সকল অতিথিবর্গকে সুস্বাগত সশব্দ প্রণাম জানিয়ে তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের প্রারম্ভে পরিবেশিত হচ্ছে মঙ্গল গীতি। পরিবেশনায় বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ও ছাত্রবৃন্দ সকলকে অনুরোধ করছি একটু উঠে দাঁড়ান। সেই সঙ্গে দর্শকবৃন্দকে বলে রাখি, মঙ্গল গীতি গাওয়ার শেষে করতালি দেবেন না। অনুষ্ঠানের গাম্ভীর্য বজায় রাখার জন্য অনুরোধ করছি। সকল ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ অতিথিবর্গকে উঠে দাঁড়ার জন্য অনুরোধ করছি। Sangha
সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। সকলে আসন গ্রহণ করুন। মঞ্চে আসীন অতিথিবর্গকে পুষ্পস্তবক ও চন্দন দ্বারা স্বাগত জানাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। রামকৃষ্ণ শিক্ষায়তনের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় মাধবচন্দ্র চ্যাটার্জিকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক মহাশয়কে উত্তর দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা। বিশিষ্ট অতিথি শ্রীযুক্ত নির্মল চন্দ্র ব্যানার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন। মহারাজজিকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা। প্রধান অতিথি মাননীয় বিনীত কুমার ভূমিয়া মহাশয়কে বরণ করে নিচ্ছেন। বিদ্যালয়ের কার্যকরী সভাপতি শ্রদ্ধেয়া মুনমুন মুখার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানবচন্দ্র চ্যাটার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন। পুষ্পস্তবক সহযোগে অভ্যর্থনা জানানো হলো আমাদের মহারাজজিকে। পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে প্রধান অতিথি মহাশয়কে। পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে মাননীয় নির্মল চন্দ্র ব্যানার্জি মহাশয়কে এবং বিদ্যালয়ের কার্যকরী সভাপতি শ্রদ্ধেয়া মুনমুন মুখার্জি মহাশয়কে পুষ্পস্তবক সহযোগে অভ্যর্থনা জানানো হলো। এবার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক মাননীয় শ্রী জগজীবন গোস্বামী মহাশয়া দুঃখিত
স্মারক অর্পণ করছেন, তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট অতিথি শ্রীমৎ নিরন্তরানন্দজি মহারাজজিকে। এবার স্মারক তুলে দিচ্ছেন প্রধান অতিথি মাননীয় বিনীত কুমার ভুটিয়া মহাশয়কে। জ্ঞানালোক বক্তৃতা প্রচলন করবেন বিশিষ্ট অতিথি শ্রীমৎ স্বামী নিরন্তরানন্দজি মহারাজ। মাননীয় বিনীত কুমার ভুটিয়া তাদের আহ্বান জানাচ্ছি প্রদীপ প্রজ্বলনে সাহায্য করবেন বিদ্যালয়ের সম্পাদক মহাশয়। सर्वभूत सर्वकर्म शुक्रबंध कारणम येन कर्म पापपुण्य तारतम्य साधनम बुद्धिवाच साक्षी रूप सर्वधर्म भाषणम तं नमामि देव देव रामकृष्ण सर्वजीव पावनाशकारणं भवेश्वरम् शिक्षितं च गर्भवासुदेव भारमिदृशम् यामितं शरीरया त्वयेन दिव्यजीवनम् तं नमामि देव देव रामकृष्णमीश्वरम् तुल्यलोष्टकाञ्चनं च देवदेवधीगतम् श्रीशुनित्यमातृभावशक्तिरूपभावकम् येन भक्तिमुक्तिमुक्षिशुद्धबुद्धिदायकम्। সম্মানিত অতিথিবর্গকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা মঞ্চে আসন গ্রহণ করুন। একটি পবিত্র কথা দিয়ে আমাদের অনুষ্ঠান পর্ব এগিয়ে চলছে। সম্মানিত অতিথিবর্গ, আমরা একটি গৌরব মুহূর্তের সাক্ষী। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক মহাশয়কে সাদর আমন্ত্রণ জানাই সমাবর্তন বক্তব্য রাখার জন্য। এখন সমাবর্তন বক্তব্য উপস্থাপন করবেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক মাননীয় শ্রী জগজীবন গোস্বামী মহাশয়। তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আজকের সভার উপস্থিত শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী নিরন্তরানন্দজি মহাশয়, মাননীয় বিনীত ভুটিয়া মহাশয়, আমার
পরম শ্রদ্ধাভাজন অগ্রজ প্রতিম নির্মল চন্দ্র বন্দ্যোপাধ্যায়, এই বিদ্যালয়ের কার্যকরী সভাপতি, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত অভিভাবক অভিভাবিকা, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং মানকরের সুধী ব্যক্তিবর্গ, সর্বোপরি আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমরা প্রতি বছরই এই সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের হাতে অভিজ্ঞানপত্র তুলে দেন। এই বিদ্যালয়ের সূচনা লগ্ন থেকেই আমাদের শিক্ষাদর্শ হিসেবে আমরা দুই বাঙালি মহান শিক্ষাবিদকে বেছে নিয়েছিলাম, একজন রবীন্দ্রনাথ ঠাকুর এবং আর একজন স্বামী বিবেকানন্দ। আমরা দেখেছিলাম যে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার যে ঘাটতিগুলো রয়ে গিয়েছিল, বিবেকানন্দের শিক্ষা চিন্তার মধ্যে দিয়ে তার অনেকখানি পরিপূর্ণ হয়ে উঠেছে। ফলত এই দুই মহান শিক্ষাবিদের যে মহান শিক্ষা দর্শন বা যাকে বলা যায় এডুকেশনাল ফিলোসফি, এইটাকে যদি আমরা সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে সংযোজন করতে পারি, আমরা যদি মান্যতা দিয়ে সেই পদ্ধতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আদর্শ মানবক গড়ে তোলা সম্ভব। বিদ্যালয় শিক্ষার মধ্যে দিয়ে শুধু কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়, এই মানের জায়গাটাকে আমরা বিদ্যালয়ের সূচনা থেকেই পরিহার করে এসেছি। এই জন্য এই বিদ্যালয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় মাত্রা কোনো মার্কশিট দেওয়া হয় না। আমরা সার্বিকভাবে সবাইকে অভিজ্ঞানপত্র প্রদান করি। এই সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের সমাবর্তনে দীক্ষান্ত ভাষণ দেবেন উনি 2009 সালে, আজকেই ওনাকে স্মরণ করিয়ে দিলাম, উনি তখন রামহরিপুরে সম্পাদক মশাই ছিলেন, তখন উনি এখানে এসেছিলেন। আবার এই 15-16 বছর বাদে উনি এখানে এলেন। আমাদের মনে আছে ওনার সেই অদ্ভুত মন্ত্রোচ্চারণ এবং বক্তৃতা যা আমাদের মুগ্ধ করেছিল। তিনি আজকে দীক্ষান্ত ভাষণ দেবেন। আপনারা তার কাছে আমাদের ছাত্রছাত্রীরা জীবনের চলার পথের যে যে আদর্শগুলোকে অনুসরণ করা উচিত, সেগুলো তোমরা ওনার কাছে লাভ করবে। এটা তো খুব সত্যি কথা, নগর পুরিলে দেবালয় কি এড়ায়। আমরা একটা সার্বিক অদ্ভুত একটা সামাজিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে উপস্থিত হয়েছে, কিন্তু এটাও তো সত্যি কথা, রামকৃষ্ণকেই আমাদেরকে মেনে আমরা তো দ্বীপ রাষ্ট্রে আমাদের সন্তানকে লালন পালন করে একটা আলাদা কারাগারের মধ্যে মানুষ তৈরি করতে পারবো না। সুতরাং এই সমাজ ব্যবস্থার মধ্যেই ওই উদাহরণে যেটা হয়, হাঁসের মতন তারা ভালোটাকে নিয়ে মন্দটাকে পরিহার করব। আমরা এই বিদ্যালয়ের শিক্ষা চিন্তার মধ্যে দিয়ে শুধু শিক্ষা চিন্তা নয়, শুধু ইডিওলজিক্যাল নয়, অ্যাপ্লিকেবল দিকটাকে আমরা প্রাধান্য দিয়ে দেখেছি যে হ্যাঁ, আমরা শতকরা 100% সফল হতে পারিনি, পারা সম্ভব নয়, কিন্তু 60% ছাত্রছাত্রীর মধ্যে আমরা শৃঙ্খলা, মানবত্ব এবং বিভিন্ন কর্তব্য বোধের উদ্বোধন করতে পেরেছি। সত্যি কথা বলতে গেলে কি, এই বিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন যে অভিভাবক অভিভাবিকারা ছিলেন তাদের আজ বয়স হয়ে গেছে 17টা বছর। বর্তমান কালের যেসব অভিভাবক অভিভাবিকারা তারাও নিউ জেনারেশন, তাদের মধ্যেও শিক্ষা সম্পর্কে বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তি কাটিয়ে তোলা আমাদের প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং অভিভাবকের
অনেকের বিভ্রান্তি কাটাতে আমরা এই সমাবর্তনের আরো আয়োজন করি, যে তারা অন্তত জীবন চিন্তার মধ্যে, তাদের সন্তান লালন পালনের মধ্যে তারা কিছুটা অন্তত নিজেদের কামনা বাসনা, নিজেদের লাইফস্টাইলকে খানিকটা পরিবর্তন করবে। কারণ যে ব্যবস্থাটা চলছে সেই ব্যবস্থার মধ্যে যে মঙ্গল পুরোপুরি নেই, এ কথা আমি এই সভায় দাঁড়িয়ে দাপ্তহীন ভাষায় বলতে পারি। আমি একটু আগেই মহারাজকে বলছিলাম যে একটি কমপ্লিট ম্যান তৈরি করা, আমি অনেক শিক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছি বিভিন্ন ভাবে। আমি একটা পরিপূর্ণ শিক্ষিত মানুষ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যে সব দিকটাই চোখে, যাকে যা দায়িত্বটা দেওয়া হয় তার বাইরের যতটুকু কাজ সেই কাজটুকু সে সম্পন্ন করে দিয়ে ব্যাস, আর যদি আগুনও লেগে যায় সেখানে যে জল নিয়ে ছুটতে হবে, এই বোধের বড্ড ঘাটতি দেখতে পাচ্ছি। সুতরাং পূর্ণতার একটা ঘাটতি আমাদের ছাত্রছাত্রীরা, আমি সবসময় বলি যে সুন্দর হল কমপ্লিটনেস, পূর্ণতা। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার মধ্যে এই পূর্ণতার কথাটা বারে বারে এসেছে। একটি গাছকে যদি ভেঙে ফেলা হয় সেটা নিঃসন্দেহে অহিংসা, হিংস্রতা। তাহলে এই যে গাছকে ভেঙে ফেলা হলো, একটা ফুল ছিঁড়ে নেওয়া হলো, এটা হলো অসুন্দর। ঠিক তেমনি ভাবে তোমার চারপাশকে তুমি আবিলতা মুক্ত করে তোমার গোটা জীবনটায় তুমি যখন কাউকে আঘাত করবে সেটা অসুন্দর। রবীন্দ্রনাথের সৌন্দর্য তত্ত্ব শুধু ফুল সাধনার মধ্যে দিয়ে ঘর সাধনা নয়, রবীন্দ্রনাথের চিন্তাটার মধ্যেই সৌন্দর্য হলো মানব চরিত্র রূপায়ণের প্রথম সোপান, তা হলো সুন্দর মানে একটা পূর্ণতা। সুতরাং এই পূর্ণতার শিক্ষাটা যাতে আমরা দিতে পারি আমরা চেষ্টা করে চলেছি। কিন্তু বললাম এই পারিপার্শ্বিক ব্যবস্থার মধ্যে এই অভিভাবকদের চিন্তন চেতনা যে ঘাটতি, তার মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের সন্তান সন্ততিরা, আমাদের এখানকার ছাত্রছাত্রীরা তারা একাডেমিক্যালি অনেক দিক থেকে উন্নত হয়ে উঠছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বারে বারেই মনে করি এরা যথার্থ মানুষ হয়ে উঠুক। আমি অভিভাবকদের বলি, আপনি কার জন্য আপনি 1 ঘন্টা সময় দিতে পারেন না বিদ্যালয়ে এসে? তার একটাই কারণ, আপনি ছুটে চলেছেন, কিন্তু আপনি যাই করছেন আপনার সন্তানের জন্য করছেন। তাকেই যদি ফাঁকি দিয়ে আপনি কার জন্য ধন সঞ্চয় করবেন, কার জন্য কি সঞ্চয় করবেন, অন্তত তার জন্য 2 ঘন্টা ব্যয় করুন। এইটা বারে বারে আজকের অভিভাবকদের কাছে আমার একান্ত অনুরোধ, নিজের সন্তানের দিকে মন দিন। কারণ এডুকেশনাল সোশিওলজি বলে ফ্যামিলি ইজ দ্য প্রাইমারি গ্রুপ, আর এই প্রাইমারি গ্রুপে প্রায় 14 ঘন্টা একটা শিশু থাকে। তাহলে এই শিশুটাকে সার্বিকভাবে তাকে সমাজ মনস্ক করে আগামী দিনের যোগ্য নাগরিক করে তোলা, আচার আচরণ ব্যবহার, এটা যদি মা বাবার মধ্যে পূর্ণতা না থাকে তাহলে একটি বিদ্যালয়ের পক্ষে কখনোই তাকে সার্বিকভাবে গড়ে তোলা যায় না। এই ভাবনা থেকে আমরা এখনো বিশ্বাস করি, কারণ এটাও তো সত্যি কথা যে রবীন্দ্রনাথের এই বিশ্বাস যদি আমরা হারিয়ে ফেলি যে মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ, তাহলে তো আমরা আজকে বাঁচতেই পারবো না। আমার মনে হবে চারিদিকে অবিশ্বাস, কিন্তু এই বিশ্বাসের মধ্যেই আমাদের চেতনার বলয় আছে। এই যে চেতনার বলয়, এই যে ন্যাশনালিজম আমাদের অন্তরে আছে, একদিন না একদিন আমাদের মধ্যে যতটুকু এই পশুত্বের উদ্ভব হচ্ছে, যে পশুত্ব আজকে সমাজ সংসারে আঘাত হিংস্রতাকে বারে বারে বাড়িয়ে দিচ্ছে, যে পশুত্ব আজকে গোটা পৃথিবীতে সংহারের মত্ত লীলায় নেমেছে, তার থেকে মুক্ত হোক, মানুষের মনুষ্যত্বের উদ্বোধন ঘটবে। কারণ মানুষই মানুষকে উত্তীর্ণ হতে পারে, মানুষের নিজের সেই সত্তার মধ্যে থেকে নিজের উদ্বোধন করতে পারে। আমাদের ছাত্রছাত্রীরা আগামী দিনে মানুষ হয়ে উঠুক। আর একটি প্রসঙ্গ, আমরা এখানে আমাদের ছাত্রছাত্রীদের যেমন সমাবর্তনের দিন, সঙ্গে সঙ্গে এই বিদ্যালয়ের উদ্যোগে পরিচালনায় আরেকটি পরীক্ষা ব্যবস্থা প্রতি বছর নেওয়া হয়, সেটি বিদ্যাসাগর মেধাবৃত্তি অন্বেষণ পরীক্ষা। এই বিদ্যাসাগর মেধাবৃত্তি অন্বেষণ পরীক্ষা কাঁকসা ব্লক,
গলসি 1, গলসি 2 এবং আউসগ্রামের 2টি ব্লকের বিভিন্ন প্রাথমিক স্কুল। এবছর বোধহয় 75 থেকে 77টা বিদ্যালয়, তার মধ্যে বেসরকারি সরকারি সমস্ত তারা অংশগ্রহণ করে। তাদের যারা ভালো ছেলে ডিসেম্বর মাসে এই পরীক্ষা হয় এবং তার রেজাল্টের ভিত্তিতে আমরা 10% বৃত্তি দেওয়া হয় যাদের ভালো রেজাল্ট হয়। কিন্তু তার মানে এই নয় যে এবছরে কোথায় 340 জন পরীক্ষা দিচ্ছিল, আমরা 40 জনকে সিলেক্ট করেছিলাম। তার বাইরে আর অন্যরা যে আগামী দিনে তাদের কোনো ভবিষ্যৎ নেই এ কথা কখনো দৃঢ়ভাবে বলবো না। হয়তো কোথাও কোথাও ঘাটতি ছিল, কিন্তু আমরা যেহেতু 4 দিন এবং 3 ঘন্টা করে পরীক্ষা নিই, অনেক সময় ছাত্রছাত্রীরা সেই পরীক্ষাটা 3 ঘন্টা করে দিতে সমর্থ হয় না। আমাদের ধারণা ওকে তো আগামী দিনে লড়াই করতে হবে, লড়াইয়ের শিক্ষাটা এই 4র্থ শ্রেণীর প্রথম পর্বেই হয়ে যাক, তারা যেন একসঙ্গে 3 ঘন্টা করে পরীক্ষা দিতে শেখে, যেটা এখনো পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে সমানভাবে প্রচলিত নেই। এই ধারণা থেকে কিছু কিছু ছেলে পিছিয়ে পড়ছে। আমি সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রেও বলি, সেখানেও একটা বেশিরভাগ ছাত্র হয়তো লকডাউনের সময়ে এরা ছিল। এই বছরের রেজাল্টেও আমি মর্মাহত হয়েছি, যেখানে আরো উন্নত মানের একটা একাডেমিক পারফরমেন্স হওয়া উচিত ছিল। আমি আবার সকলকে এই উপস্থিত ছাত্র ছাত্রীদের সকলকে আমি আশীর্বাদ করি, তোমরা আগামী দিনে কোনো সময় নেগেটিভ মেন্টালিটি নেবেন না। অভিভাবকদের বলি, কখনো নিজের সন্তানকে ডিসকারেজ করবেন না, তাকে বলবেন না তোর দ্বারা কখনো কিছু হয়। এখানকার শিক্ষক শিক্ষিকাদের বলাই আছে যে কখনো কর্পোরেট শাস্তি কোনো কিছুই দেবে না, কারণ এটা তো সত্যি কথা, শাস্তি দিয়ে মোটিভেট করা যায় না। পানিশমেন্ট মোটিভেশনের একটা শর্ত, কিন্তু সেই পানিশমেন্ট কর্পোরাল নয়। মানুষ ছাত্রকে যদি তৈরি করতে হয়, ছাত্রের উপরে আস্থা রেখে তার খারাপ দিকগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। উন্নত দেশ যারা শিক্ষায় উন্নত হয়েছে তাদের স্টুডেন্ট টিচার রেশিও অনেক কম, 18:1, 20:1 এইরকম রেশিওতে কিন্তু সেই সব উন্নত দেশগুলির শিক্ষা ব্যবস্থা হয়েছে বলে তারা 100% শিক্ষায় উন্নত হতে পেরেছে। আমাদের এখানকার সরকারি বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের অনুপাত এতই বেশি যে সেখানে প্রতিটি ছাত্রের প্রতি শিক্ষকের নজর দেওয়ার সময় হয় না। আমরা এই বিদ্যালয়ে 25:1 এই রেশিওতে রাখার চেষ্টা করেছি, যাতে করে প্রত্যেকটি ছাত্রের উপরে নজর দেওয়া সম্ভব হয়। এইভাবে এই বিদ্যালয়ের যাত্রা আশা করি সফলতার দিকে আমাদের পদক্ষেপ থাকবে। মূল্যায়ন আগামী মহাকালের গহ্বরে আমরা ছেড়ে দিলাম। সকলের আগামী দিনে সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক। তোমরা যথার্থ মানুষ হও। আজকের উপস্থিত আমাদের মহারাজজি এবং দুপিয়াজি এদের সকলকে আমি আবার অভিনন্দন জানিয়ে সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। অনেক ধন্যবাদ জানাই সম্পাদক মহাশয়কে। আজকে আয়োজিত বর্ণাঢ্যময় সমাবর্তন অনুষ্ঠানের গুরুত্ব আমরা তার বক্তব্যে আভাস পেয়েছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত শ্রীমৎ স্বামী নিরন্তরানন্দজি মহারাজজিকে সাদর আমন্ত্রণ জানাই দীক্ষান্ত ভাষণের জন্য। মহারাজজিকে আহ্বান করছি। একটি বিশেষ ঘোষণা দর্শকবৃন্দের উদ্দেশ্যে। দীক্ষান্ত ভাষণ শেষে আপনারা কেউ করতালি দেবেন না। আমাদের এই বিদ্যালয়ের অনুষ্ঠানের একটি ঐতিহ্য, অনুষ্ঠানের গাম্ভীর্যকে ধরে রাখতে আমরা করতালি প্রথা এক প্রকার নিষিদ্ধ করেছি। বিশেষ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দকে বলছি, তোমরা করতালি দেবে না। सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु
तमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम। असतो मा सद्गमयं तमसो मा ज्योतिर्गमयं नित्योर्मा अमृतंगमयं। रुद्रजत्ते दक्षिणमुखं तेन मां पाहि नित्यम्। ओम शांति शांति शांति। हरिः ओम। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखमाप्नुयात्। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरिः ओम। আমাদের এই মানব রামকৃষ্ণ শিক্ষায়তনের সমাবর্তন অনুষ্ঠানে এইভাবে আমন্ত্রিত হয়ে এখানে এই অনুষ্ঠানে কিছু বক্তব্য রাখার সুযোগ পেয়ে নিজেকে অত্যন্ত যেমন আনন্দিত বোধ করছি তেমনি সম্মানিত বোধ করছি এবং তার জন্যে বিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানাই আমার উষ্ণ অভিনন্দন এবং ধন্যবাদ। আর মঞ্চে সমাসীন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মঞ্চের সামনে আপনাদের মাননীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, স্থানীয় সজ্জন ভক্তমণ্ডলী এবং আমাদের সকলের প্রিয় ছোট ছোট ভাই বোনেদের সকলকে জানাই আমার শ্রদ্ধা, নমস্কার, স্নেহ, ভালোবাসা। আমরা জগজীবন বাবুর কাছ থেকে শুনছিলাম, আমি ভুলে গেছিলাম কোন সময়ে একবার এসেছিলাম এই বিদ্যালয়ের এই অনুষ্ঠানে, অনেক বছর আগে, কিন্তু জগজীবন বাবু সমস্ত মনে রেখেছে। আমি তাই দেখে শুনছিলাম আর অবাক হচ্ছিলাম যে তার স্মৃতিশক্তি এত প্রখর। 2009 খ্রিস্টাব্দে এইভাবে এই অনুষ্ঠানে এসেছিলাম। আমার খুব ভালো লাগছিল যে এই বিদ্যালয়ের পরিচালনার পশ্চাতে যে সমস্ত মানুষগুলো রয়েছেন, মানুষগুলো অত্যন্ত উঁচু মানের। এখানকার শিক্ষক শিক্ষিকা, সম্পাদক এবং অন্যান্য সমস্ত সংশ্লিষ্ট মানুষগুলির ভিতরে দেখা যায় তাদের কতগুলো তাদের মধ্যে সদ্গুণের বিকাশ ঘটেছে, যেগুলোকে আমরা বলি মনুষ্যত্বের বিকাশ বা দেবত্বের বিকাশ। কবিতাতে আমরা পাই, আপনারে রয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি করে, সকলের করে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের করে। কিন্তু আমাদের
মজ্জায় মজ্জায় রক্তের প্রত্যেক কণিকাতে দেখতে পাই দুটি শক্তি কাজ করে, একটি দৈবী শক্তি আর একটি আসুরী শক্তি। এইটি এই যুগে আমরা যন্ত্র নির্ভর মানুষ, যন্ত্রের যন্ত্রণা মানুষ সহ্য করতে হচ্ছে। যে কথাটি বলছিলাম যে এই প্রতিষ্ঠানের পশ্চাতে, পরিচালনার পশ্চাতে পরিচালক বর্গের মানুষদের মধ্যে একটি সুন্দর মন কাজ করছে। তাদের প্রত্যেকের মধ্যে একটি আদর্শকে সামনে রেখে তারা নিজেদের জীবনকে পরিচালিত করছেন, আর তারা সেই আদর্শের প্রেরণায় এখানে যারা ছোটরা, ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করে যাচ্ছে, তারা যেন ভালো মানুষ হয়, তারা যেন দেশের, দশের, সমাজের গৌরবান্বিত মানুষ বলে নিজেদের পরিচয় দিতে পারে। এই দুই আদর্শ তাদের মনে দুই ধরনের আদর্শ, দুই মনীষীর প্রদর্শিত যে আদর্শ, এই সম্পাদক মহাশয় বললেন যে স্বামী বিবেকানন্দ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শকে আমরা সামনে রেখে চলতে চেষ্টা করি। এই দুই মনীষীর মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। প্রত্যেকেই চান শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে একটি মানুষ, একটি ছাত্র বা ছাত্রী সুন্দর মানুষ গড়ে ওঠে। সেই জন্য স্বামী বিবেকানন্দ বারবার করে এই কথাটি বলে গেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যে যার দ্বারা আমাদের এই বুদ্ধির বিকাশ ঘটে, মনের বিস্তার ঘটে, আর নিজের উপরে দাঁড়াতে পারে। আমাদের যেন জ্ঞান অর্জন যেমন আমাদের লক্ষ্য হওয়া উচিত, সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে আর্থিক উন্নতিও আমাদের হওয়া উচিত। সেই জন্য সব দিকে দৃষ্টি রেখে আমাদের অনেক অর্থ উপার্জনের জন্য অনেক শিক্ষার অনেক কিছু উন্নতি হয়েছে। এই ক্ষেত্রে প্রযুক্তি অনেকভাবে আমাদের সাহায্য করেছে। কর্মসংস্থানের অনেক তার অবসর অর্থাৎ তার ক্ষেত্র অনেক জায়গায় খুলে গেছে, অনেক জায়গায় অনেক নতুন ধরনের কর্ম সৃষ্টি হচ্ছে, তাতে আর্থিক ক্ষমতা আমাদের বাড়ছে। কিন্তু সঙ্গে সঙ্গে যে মানুষটি কর্ম করতে যাচ্ছে এবং কর্মের পরে যে অর্থ লাভ উপার্জন করছে, সে মানুষটির কিন্তু গুণগত মান আমরা সেইভাবে এখনো দেখতে পাচ্ছি না। সেই জন্যে বারবার করে এই কথাটি বলা হচ্ছে যে আমাদের শিক্ষার মধ্যে দিয়ে যেন একটি
আমরা মানুষ আমরা পাই। সর্বত্র এই দুদিন আগেই আমরা শুনছিলাম একটি শিক্ষা প্রতিষ্ঠানের একটা অনুষ্ঠানে যে একজন বক্তৃতার মধ্যে বলছেন শিক্ষকদের উদ্দেশ্যে যে আপনারা তো মানুষ গড়ার কারিগর, আপনারা অনেক পরিশ্রম করছেন, অনেক কাজ করছেন। তাই এইখানে আমার মনে হয় যে শিক্ষক শিক্ষিকাদের একটা বিরাট দায়িত্ব। সেখানে রবি ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ তাদের মধ্যে একটি জিনিস দেখতে পাই, তারা একই কথা দুজনেই বলেছেন যে আমাদের শিক্ষা হওয়া উচিত গুরুকুল শিক্ষা পদ্ধতি। গুরুকুল শিক্ষা পদ্ধতি অর্থাৎ স্বামী বিবেকানন্দ এইটিকে আরো ব্যাখ্যা করতে যাচ্ছেন যে বৈদিক যুগে প্রত্যেক ছাত্রকে বা ছাত্রীকে গুরুগৃহে পাঠানো হতো। গুরুগৃহে পাঠানো হতো, সেই গুরুগৃহে তারা সেখানে অবস্থান, সেখানে বাস করত। সেই জন্যে এই স্টুডেন্টস লাইফ বা ছাত্র জীবনকে, জীবনের প্রথম যে অবস্থা যার নাম হচ্ছিল তখন ব্রহ্মচর্য আশ্রম। ব্রহ্মচর্য আশ্রমে, ব্রহ্মচর্য আশ্রম মানে হলো, তার অর্থ হলো যে গুরুগৃহে বাস, যে সেই গুরুর সান্নিধ্যে বাস করে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় গুরুর সান্নিধ্যে বাস করে তার জীবনকে দেখে তারা জ্ঞান অর্জন করবে এবং কতগুলো সৎগুণ গুরুর কাছ থেকে অর্জন করবে। এইখানে আমাদের একটি জিনিস জানবার, বুঝবার যে শিক্ষা অর্জন বা জ্ঞান অর্জন, বিদ্যা অর্জন, এটি একটি যন্ত্র থেকে আরেকটি যন্ত্রে প্রেরণ করা নয়। এটি একটা জীবন থেকে একটা জীবন জাগ্রত করা হচ্ছে। সেই জন্য উদাহরণে আমরা পাই যে একটা প্রদীপ, প্রজ্বলিত প্রদীপ থেকে আরেকটি প্রদীপকে জ্বালানো যায়। এই প্রজ্বলিত প্রদীপের সান্নিধ্যে এবং তার দ্বারা প্রজ্বলিত হয়ে আমাদের বৈদিক যুগের ছাত্রছাত্রীরা যথার্থ শিক্ষা লাভ করত। সেই জন্যে স্বামী বিবেকানন্দ তার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, রামকৃষ্ণ মিশনের অধীন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখন রয়েছে, সেখানে এই আবাসিক শিক্ষা বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান এখন আমরা দেখতে পাই। আমি এটি আমার সৌভাগ্য বলবো যে রামকৃষ্ণ মিশন পরিচালিত একটি আবাসিক মহাবিদ্যালয়ে আমি পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম। আর তার থেকে আমি আমার জীবনে অনেক কিছু শিখেছি, বা তার যা শিখেছি তা দিয়েই আমার জীবনের পথ দেখতে পাচ্ছি আলোকিত হয়ে আছে। আমার ভবিষ্যৎ আমি সামনে দেখতে পাচ্ছি ও সেই পথে এগিয়ে চলবার শক্তিও আমার ওই বিদ্যালয়ে যা পেয়েছিলাম সূক্ষ্ম আকারে, তাই এখন আবার কাছ থেকে তারা শিখবে। কি শিখবে? নিঃস্বার্থতা, পরার্থতা, ত্যাগ, দেশের জন্য, মানুষের জন্য ত্যাগ স্বীকার করা, আত্মত্যাগের কথা তারা শিখবে। দ্বিতীয়, তারা শিখবে যে শিক্ষা প্রতিষ্ঠান, কলেজে যে ক্লাস করছি সেখানে আমরা জ্ঞান অর্জন করছি, অপরাবিদ্যা আমরা লাভ করছি। আবার যখন আমরা হোস্টেলে ফিরে আসছি, সাধু মহারাজদের সঙ্গে সঙ্গে ঘোরাফেরা করতে দেখছি,
যে একজন মানুষকে আরেকজন মানুষকে কিভাবে শ্রদ্ধা সম্মান করতে হয়, একজন নারীকে কি দৃষ্টিতে দেখতে হবে, এই যে তাকে শ্রদ্ধা সম্মান করে ব্যবহার করা, যাকে আমরা বলছি পবিত্রতা, এই জিনিসটি, এই পবিত্রতা, সততা এবং এই যে মানুষের জন্য, অপরের জন্য কিছু ভাবা, এই পদার্থতা, ত্যাগ, নিজেকে ত্যাগ করা, নিজেকে নিজের ভালো মন্দকে ত্যাগ করে মানুষের ভালোর জন্য চেষ্টা করা, এই জিনিসটি আমরা প্রেরণা পাই এই সমস্ত ত্যাগই মানুষের কাছ থেকে। সেই জন্যেই এখনো অনেক সব স্কুল কলেজ রয়েছে আমাদের দেশে, যারা সংসারী মানুষ হঠাৎ দিয়ে ঘরে আছেন, কিন্তু তাদের এই শিক্ষক শিক্ষিকাদের কথা বলছি, তাদের মধ্যে আমারও মনে পড়ে, আমার যে আমি একটি উচ্চতর বিদ্যালয় অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেছি, তাতে প্রধান শিক্ষক মহাশয় ছিলেন, তার কথা আমার মনে পড়ে সারাদিন। তার কি সুন্দর জীবন, তাকে দেখলে আমাকে মাথা নষ্ট হয়। তাই আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যে শ্রেণীকক্ষের যে ক্লাস, সেখানে আমরা অনেক রকমের বিজ্ঞান